সো রাডারের অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোওয়েভ সোর্স দরকার। সেই মাইক্রোওয়েভ সোর্স হিসেবে ফার্স্ট ম্যাগনেট্রন আসে। ঠিক আছে, সো বলা যায় যে মিলিটারি অ্যাপ্লিকেশন থেকেই ম্যাগনেট্রনের আবির্ভাব। এবং এই ম্যাগনেট্রন সোর্স তখন খুবই পপুলার হয়, এত হাই ওয়াট মাইক্রোওয়েভ এনার্জি দেয়। বাট ম্যাগনেট্রনের একটা মানে ড্রব্যাক আছে। হ্যাঁ, ড্রব্যাকটা কি? ড্রব্যাকটা হচ্ছে ম্যাগনেট্রন ফেজ স্টেবল আউটপুট দেয় না, আউটপুটের ফেজটা খুব স্টেবল থাকে না। বাট যে সমস্ত অ্যাপ্লিকেশনে, লেটস সে ইন্ডাস্ট্রিয়াল হিটিং অ্যাপ্লিকেশন বা রাডার অ্যাপ্লিকেশন বা আমাদের মাইক্রোওয়েভ ওভেন, এগুলাতে আমার মাইক্রোওয়েভ পাওয়ারটাই ম্যাটার করে বেশি, ফেজ স্টেবিলিটিটা আমার জন্য অতটা রিকোয়ার্ড না। সেই ক্ষেত্রে ম্যাগনেট্রন ইউজ করা হয়। যখনই এই ফেজ স্টেবল আউটপুটের কথা আসে, তখনই আমরা ক্লাইস্ট্রনের দিকে মুভ করি। ওকে, আচ্ছা, এখন আমরা যখন ক্লাইস্ট্রন পড়েছিলাম, ক্লাইস্ট্রন ছিল হচ্ছে রেজোনেন্ট টাইপ ক্যাভিটি ছিল, এবং ওই ক্যাভিটিতে আমরা কি কোনো এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিলাম? বলো দেখি। ক্লাইস্ট্রনের মধ্যে এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড মধ্যে দেওয়া হয়নি। দেওয়া হয় নাই? না ম্যাম। আচ্ছা, সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে ফোকাসিং, ইলেকট্রন ফোকাসিং এর জন্য হয়তো বা ম্যাগনেটিক ফিল্ড ছিল, বাট ম্যাগনেটিক ফিল্ডের এক্সট্রা কোনো এফেক্ট ক্লাইস্ট্রনে আমরা দেখি নাই। হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউবেও আমরা কি দেখেছি যে ওই ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকে ফোকাসিং করার জন্য ইলেকট্রনের, বাট ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টের কারণে ভেলোসিটি মডুলেশনের কোনো এফেক্ট ওরকম ভাবে ডিরেক্টলি দেওয়া হয় নাই। বাট ম্যাগনেট্রন নাম থেকেই বুঝতে পারছো এখানে ম্যাগনেট টার্মটা আসছে। ম্যাগনেট্রন হচ্ছে একটা ক্রসড ফিল্ড ডিভাইস। ক্রসড ফিল্ড কেন বলছি? ক্রসড ফিল্ড বলছি বিকজ ম্যাগনেট্রনের মধ্যে ক্রস করে মানে পারপেন্ডিকুলার ভাবে ইলেকট্রিক ফিল্ড তো থাকে, আবার ম্যাগনেটিক ফিল্ডও থাকে। আচ্ছা, এখন এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকার আগে আমরা স্ট্রাকচারটা দেখি। এই ছবিটা একদম ইন্টারনেট থেকে নেওয়া ছবি, হ্যাঁ, বিকজ ওই 3D ছবি বইয়ের, লিয়ামের বই থেকেই পড়াচ্ছি, বাট লিয়ামের বইয়ে এরকম মানে ছবিগুলো পুরান সেরকম ক্লিয়ার দেখা যায় না, তো সেই জন্য ইন্টারনেট থেকে নেওয়া। এনিওয়েজ, এই যে গোল্ডেন সিলিন্ডারটা দেখছো, এটা হচ্ছে ক্যাথোড। ওকে, আর তার পাশে এই যে কপার কালারের যেই বিভিন্ন স্লট আঁকা যেই কম্প্যাক্ট সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার একটা কাট আউট আমরা দেখছি, বাট এই টোটাল সিলিন্ডারটা এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। সো অবশ্যই ক্যাথোড ব্যাটারি নেগেটিভের সাথে, অ্যানোড ব্যাটারি পজিটিভের সাথে কানেক্টেড। সো তার মানে কি এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে ডেফিনেটলি কি থাকবে? ইলেকট্রিক ফিল্ড থাকবে, রাইট? এবং আমরা যদি চিন্তা করি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড বা ইনওয়ার্ড, যেভাবে বলি না কেন, রেডিয়াল ডিরেকশন মোট কথা, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেহেতু অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভ হবে, বাট ইলেকট্রন গুলার প্রবাহ যদি চিন্তা করি নেগেটিভ থেকে সে পজিটিভের দিকে যাবে। বাট মানে মেইন কথা হচ্ছে যে এটা যদি ক্রস সেকশন হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে এরকম রেডিয়াল ডিরেকশনে। ফাইন, এইবারে আরেকটা ওয়ে আছে, ওই স্ট্রাকচারটা এস্টাবলিশমেন্টটা দেখানো হয়নি, বাট আমি মানে ওটার এফেক্ট বলবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। এই এনভায়রনমেন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। সেটা কিভাবে তৈরি করা হয় ওটা নিয়ে আমাদের খুব বেশি মাথা নাই। পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে করা যেতে পারে বা ইলেকট্রোম্যাগনেট দিয়ে করা যেতে পারে, হোয়াটএভার, বাট একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে হবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেশনটা কিরকম হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে, যদি আমি এটাকে যদি সিলিন্ডার চিন্তা করি তাহলে কি দিস ইজ দ্য অ্যাক্সিস, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে অ্যালং দ্য অ্যাক্সিস। ক্লিয়ার? সিলিন্ডার গুলা যেই অ্যাক্সিস মানে এই সিলিন্ডার গুলো কি কো-সেন্ট্রাল সিলিন্ডার না? সব যদি আমরা ছবি আঁকতে যেতাম তাহলে এদের সেন্টারটা তো একটা। সো ওই সেন্টার বরাবর যদি তুমি একটা অ্যাক্সিস চিন্তা করো, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য ম্যাগনেট্রন, এবং এই অ্যাক্সিস বরাবর তার ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। কথার কথা আমরা এখনকার জন্য জাস্ট ধরে নেই যে এই ডিরেকশনটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের।
ওকে, আচ্ছা। সো এখন ইলেকট্রন গুলোর উপরে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন গুলো যাচ্ছে, ওদের একটা নিজস্ব ইলেকট্রিক ফিল্ড আছে, আবার ট্রান্সভার্স ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। সো এখানে ক্রস ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, রাইট? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাপার্ট। সো ক্রস ফিল্ড এই জন্য এটাকে বলা হয়ে থাকে। এবং আরো একটা জিনিস হচ্ছে, দেখো এই যে আমরা রি-এন্ট্রান্ট ক্যাভিটির কথা প্রথম দিনই ক্লাইস্টরের সময় অনেক কিছু বলে এসেছিলাম, খেয়াল করে দেখো এই ক্যাভিটি গুলো লুকস লাইক রি-এন্ট্রান্ট ক্যাভিটি, রাইট? সো একটা ক্যাভিটি যদি দেখি জাস্ট এইটুকু, এই পাশটা মেটালিক পার্ট শর্টেড হয়ে আছে, তাই না? সো দিস অ্যাক্টস লাইক অ্যান ইন্ডাক্টর। আর এই দুইটা পার্টের মধ্যে দেখো স্পেসিং আছে। সো এটা কিরকম কাজ করে, এটা ক্যাপাসিটরের মতন কাজ করে। সো ডেফিনেটলি আমাকে এই যে রি-এন্ট্রান্ট ক্যাভিটি গুলা, তার মানে কি এগুলো এক একটা ক্যাভিটি অসিলেটর, রাইট? ওরা খুব সামান্য সিগন্যাল যদি পায়, ওরা থিওরিটিক্যালি ইনফাইনাইট টাইম ধরে আরএফ অসিলেশন তৈরি করতে পারে। সো আমাদের প্রাইম টার্গেটটা কি, এদের মধ্যে একটা ম্যাক্সিমাম আরএফ অসিলেশন তৈরি করা, যে অসিলেশনটা আমি আউটপুট দিয়ে নিয়ে নিতে পারবো, আউটপুট পোর্ট দিয়ে কোয়াক্সিয়াল কেবল দিয়ে বা সামহাও আমরা এটাকে ক্যাপচার করে নিতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো। এখন আমার এই কাজটা কিভাবে হবে, আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি, চিন্তা না করে ছবি দেখি সেটা কাজ করবে। রাইট, দিস ইজ দ্য ক্রস সেকশন। আমরা একদম স্বাভাবিক নরমাল কথা চিন্তা করি যে আচ্ছা এই ক্রস সেকশনে এখানে এই স্লট গুলা ক্লিয়ার না, বাট অবশ্যই এখানে স্লট আছে। হ্যাঁ, এই ছবিটাতে তোমরা যেরকম স্লট দেখেছো, ডেফিনেটলি এখানে সেই স্লট গুলো এক্সিস্ট করে। যদি আমরা চিন্তা করি কোন ধরনের এসি ফিল্ড নাই, শুধুমাত্র আমার ওই ডিসি ম্যাগনেটিক ফিল্ডটা আছে এবং ইলেকট্রিক ফিল্ডটা আছে, সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে ইলেকট্রন গুলা তিন ধরনের ট্র্যাজেক্টরি পেতে পারে। তিন ধরনের ট্র্যাজেক্টরি পেতে পারা মানে কি, ধরো আমার ম্যাগনেটিক ফিল্ডটা, জাস্ট কথার কথা আমি চিন্তা করলাম ম্যাগনেটিক ফিল্ডটা জিরো, ম্যাগনেটিক ফিল্ডের কোনো ভ্যালু নাই, কোনো এক সময় আমার ম্যাগনেটিক ফিল্ডের কোনো ভ্যালু নাই, তার মানে কি শুধু ইলেকট্রিক ফিল্ড আছে। যদি সেরকম কেস হতো তাহলে আমার ইলেকট্রনটা কি করতো, জাস্ট পারপেন্ডিকুলারলি মানে এরকম তোমার রেডিয়াল ডিরেকশনে ইলেকট্রনটা ফ্লো করতো। বাট অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডও থাকে, ইলেকট্রিক ফিল্ডও থাকে। আমরা জানি যে এরকম যদি কখনো দুই দিকে ফোর্স থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকে, আবার যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডও থাকে, তাহলে কি হবে, ও একটা সার্কুলার ট্রাজেক্টরি পাবে। কেন সার্কুলার ট্রাজেক্টরি পাবে, বিকজ ইলেকট্রিক ফিল্ডের জন্য সে একটা ফোর্স অনুভব করবে, যেটা হচ্ছে ধরো ইলেকট্রনের বেসিসে যদি আমি বলি মাইনাস ইউই, এই মাইনাস ইই এই সূত্র আমরা পড়ে আসছি মনে হয় ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্স এফ ইকুয়াল টু কিউই, ইন্টারমিডিয়েটের কথা। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রনের ভেলোসিটি কেমন, সেটার উপরে একটা ম্যাগনেটিক, সেটার উপরেও একটা রেজাল্টেন্ট ফোর্স পাবে, ই ভি ক্রস বি। সো এই দুটোর কিউমুলেটিভ এফেক্টের কারণে ওরা কি পায়, ওরা একটা সার্কুলার ট্র্যাজেক্টরি পায়। ঠিক আছে, আচ্ছা। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ফোর্সটাতে ম্যাগনেটিক ফিল্ড যখন কম হবে, ইলেকট্রিক ফিল্ড যখন বেশি, তখন ধরো এরকম অল্প সার্কুলার ট্র্যাজেক্টরি পাবে। ম্যাগনেটিক ফিল্ড যদি বেশি দেওয়া হয়, আরো বেশি পাবে, এই পার্পল কালারের লাইনটা। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে দেখা যাবে যে ইলেকট্রন গুলা আবারও এখান থেকে ক্যাথোডে ফেরত আসছে। কথা বোঝা যাচ্ছে? এখানে কিন্তু এই মুহূর্তে এই যে ব্লু, গ্রিন আর পার্পল লাইন তিনটা যদি চিন্তা করি, এই তিনটার জন্য আমরা চিন্তা করব শুধুমাত্র
ডিসি ইলেকট্রিক ফিল্ড আছে আর আমার ওই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে ক্রিয়েট করা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। যেই ম্যাগনেটিক ফিল্ডের 3 ধরনের ভ্যালুর জন্য আমি 3টে লাইন পাচ্ছি, ব্লুটা, গ্রিনটা আর পার্পলটা। আচ্ছা, এইবারে আরেকটা কথা বলি। আমরা যখন হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউব পড়েছিলাম, হেলিক্যাল টিউবটা কেন দিয়েছিলাম আমরা? হেলিক্যালের কি দরকার ছিল আমাদের? হেলিক্যালটা কি, ওটার অ্যাডভান্টেজটা কি? ওই ট্রাভেলিং ওয়েভটা দিয়ে আমার লাভটা কি হলো শুনি? আফজাল হোসেন আছি নাকি? यस मैम। হ্যাঁ, বলো তো বাবা, ট্রাভেলিং ওয়েভ টিউবের মধ্যে ওই হেলিক্যাল স্ট্রাকচারটার ভূমিকা কি? কেন আমরা ইউজ করলাম হেলিক্যাল না ইউজ করে নরমাল একটা সিলিন্ডার পাইপ ইউজ করলাম না কেন? বলতে পারতেছি না। গত ক্লাসে ছিলা? জি ম্যাম। আচ্ছা, ইয়ামিন হাওলাদার বলতে পারবা? ম্যাম গত ক্লাসে ছিলাম না আমি। বাহ। গোপাল রায় বলতে পারবা? ওই ওয়েব গাইডের কাজ করতো, ফোকাস রাখার চেষ্টা করতো, এই কারণে মেবি। আর কিছু আমরা হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউব কি ধরনের স্ট্রাকচার কে বলবে? শাহিন আলম। ম্যাম আমি গত ক্লাসে ছিলাম না। আরে কংগ্রাচুলেশন। মুনতাসির চৌধুরী। হ্যালো, মুনতাসির চৌধুরী। Yes, ma'am. হ্যাঁ, বলো দেখি হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউবটা কি ধরনের স্ট্রাকচার ছিল? Sorry, ma'am. শুনি আরেকবার বলবেন? ট্রাভেলিং ওয়েভ টিউব এর আগের ক্লাসে পড়িয়েছিলাম, ওটা কি ধরনের স্ট্রাকচার ছিল? মনে পড়ে না? ট্রাভেলিং ওয়েভ টিউব ছিল একটা স্লো ওয়েভ স্ট্রাকচার। এইবার কেউ কি আমাকে বলতে পারে এই স্লো ওয়েভ স্ট্রাকচার জিনিসটা কি? খায় না মাথায় দেয়? মেহরিন বলো দেখি স্লো ওয়েভ স্ট্রাকচারটা কি? জি ম্যাম, আমিও গত ক্লাসে ছিলাম না। ও ও, মানে এত ভালো সময়। ফেজ আরিফা, ভেলোসিটিটা কমায় দেয়। ফেজ ভেলোসিটিটা কমায় দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো স্লো ওয়েভ স্ট্রাকচারের মেইন কাজ হচ্ছে ওই গাইডেড স্ট্রাকচারটা ভেলোসিটিটাকে ইনসিডেন্ট যে মানে নরমাল ভ্যাকুয়ামের মধ্যে লাইটের যে ভেলোসিটি আছে সেটার চেয়ে আরএফ সিগন্যালের ভেলোসিটিটাকে কমিয়ে দেবে। এইখানে দেখো রি এন্ট্রেন্ট ক্যাভিটি গুলা এরকম রিপিটেড ভাবে দেওয়া আছে, তাই না? এটাও একটা স্লো ওয়েভ স্ট্রাকচার। যখনই এই কনসেপ্টটা মাথায় রাখবা, যখনই একই ধরনের স্ট্রাকচার এরকম রিপিটেড ভাবে থাকে, লাইক হেলিক্যাল ওয়েভ ট্রাভেলিং ওয়েভ টিউবে কি হয়েছিল, একটা হেলিক্স মানে একটা লুপ সে কন্টিনিউয়াসলি ভাবে রিপিট হয়েছিল, রাইট? রিপিটেশন মানেই হচ্ছে সে স্লো ওয়েভ স্ট্রাকচার তৈরি করবে, ঠিক আছে? ভেলোসিটিটাকে কমিয়ে দেবে, ভালো কথা। সো এই যে আমি রিএন্ট্রেন্ট ক্যাভিটি গুলো এত মাল্টিপল ইউজ করলাম, এটার কারণ হচ্ছে এটা একটা স্লো ওয়েভ স্ট্রাকচারে কনভার্ট হবে। ওকে, ফাইন। সো এখন আমরা যদি চিন্তা করি যে আমার এই ম্যাগনেট্রনটার মধ্যে এই স্লো ওয়েভ স্ট্রাকচারের কারণে কি হবে, এখানে যে আরএফ অসিলেশনটা হবে সেটার সাথে এই ইলেকট্রন গুলা ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এইবার আমরা চিন্তা করি আরএফ অসিলেশনটা কোথা থেকে কি হচ্ছে। ধরো আমরা যখন এই বায়াসিং করছি বিভিন্ন ধরনের আরএফ নয়েজ থাকে, সেই আরএফ নয়েজ দ্বারা আমার ওয়ান অফ দ্য রিএন্ট্রেন্ট ক্যাভিটিস অর অল অফ দ্য রিএন্ট্রেন্ট ক্যাভিটিস, সেটা নিয়ে আমার চিন্তা নাই, রিএন্ট্রেন্ট ক্যাভিটি গুলা আমার ওই আরএফ নয়েজ দ্বারা ইনডিউসড হবে। ইনডিউস হওয়া মানে কি, they'll pick up one of the frequencies and they'll start oscillation, তাই তো? এই আরএফ
রিএন্ট্রান্ট ক্যাভিটি গুলো মধ্যে খুব সামান্য পরিমাণে আরএফ নয়েজ দ্বারা তৈরি হওয়া, নয়েজ দ্বারা জেনারেটেড আরএফ অসিলেশন এখানে তৈরি হবে। ফাইন, তাহলে আরএফ অসিলেশন আসা মানে কি? আরএফ অসিলেশন আসা মানেই হচ্ছে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হওয়া। ফর এক্সাম্পল, আমরা যদি এটাকে একটু ছবি এঁকে বলতে চাই, লেটস সে এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে আমার এখানে তো আরএফ অসিলেশন, তাই না? আরএফ অসিলেশনের সময় যেহেতু এই পার্টটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে, কখনো এই পার্টটা প্লাস, এইটা মাইনাস, অর ভাইস ভার্সা হতে থাকবে। যখন প্লাস মাইনাস হতে থাকবে তখন কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে যাচ্ছে, রাইট? আবার তার পাশের ক্যাভিটিটাতেই হয়তো বা মাইনাস প্লাস তৈরি হচ্ছে। জিনিসগুলো কিন্তু একদম মোমেন্টারি তৈরি হচ্ছে, বারবার অল্টারনেটিং, বিকজ আরএফ তো আলটিমেটলি ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি তুমি কমিয়ে নিয়ে আসতে পারো, বাট ফ্রিকোয়েন্সি তো সে হাই ফ্রিকোয়েন্সিতেই সে মুভ করছে। সো এরকম ভাবে আমার দেখা যাচ্ছে যে তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, and this electric field is definitely not a DC one, এটা অবশ্যই একটা এসি ইলেকট্রিক ফিল্ড, রাইট? সো এখন কি হচ্ছে, যখন এই যে আমরা ব্লু গ্রিন পার্পল লাইন দিয়ে আমরা যে ইলেকট্রন গুলো দেখছিলাম, এবার কি আসছে, এই ইলেকট্রন গুলো একটা ডিসি ইলেকট্রিক ফিল্ড আছে এবং তার সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, নাও অ্যাড আপ হচ্ছে এই এসি ইলেকট্রিক ফিল্ড গুলো। যখন ইলেকট্রন গুলো এভাবে ক্যাথোড থেকে কন্টিনিউয়াসলি এমিট হতে থাকছে, কখনো যদি ইলেকট্রন গুলো এই পজিটিভের দিকে যায়, ইলেকট্রন গুলো কি হয়ে যাবে, স্পিডেড আপ হবে না, কারণ ওদের তো ভেলোসিটি বেড়ে যাবে। আবার কখনো যদি এই মোশনের মধ্যে ইলেকট্রন গুলা এই নেগেটিভের দিকে যায়, তাহলে কি হবে, নেগেটিভের দিকে গেলে ইলেকট্রন গুলো আবার ডিসেলারেটেড হবে। বা যদি আমার ইলেকট্রন জিরো অবস্থায় যায়, অবশ্যই সে আনএফেক্টেড থাকবে। সো তার মানে কি, এই যে ইন্টারাকশন স্পেসটা, এই যে এই সাদা জায়গাটা হলো, এই সাদা জায়গাটার মধ্যে কি ইলেকট্রনের উপরে বিভিন্ন ধরনের ফোর্স আসবে এবং বিভিন্ন ভাবে ইলেকট্রনের ভেলোসিটি মডুলেশন হবে। ভেলোসিটি মডুলেশনের কারণে মোটামুটি বলা যায় ইলেকট্রনের ডেনসিটি মডুলেশন হবে, মানে কোথাও ইলেকট্রনের ডেনসিটি বেশি, কোথাও ইলেকট্রনের ডেনসিটি কম। এই ছবিটাও ইন্টারনেট থেকে নেওয়া, এটা একটা অ্যানিমেশন। আমি এখন যদি ছাড়িয়ে ওইটা স্লো টো হয়ে, আজকে এমনিতেই নেটওয়ার্কের অবস্থা তো খারাপ, আচ্ছা আমি এটা দেখাচ্ছি না, বাট তোমরা জাস্ট ম্যাগনেট্রন গুগল করলে ইমেজেই এই ছবিগুলো আসবে, এগুলো খুব কমন। হ্যাঁ, দেখবা কি এই যে রেড, এই যে স্পোকস গুলা, এটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের ক্লাউড। কিরকম ক্লাউড, ভেলোসিটি মডুলেটেড হয়ে যে ডেনসিটি মডুলেশন হচ্ছে, কোথাও বাড়ছে কোথাও কমছে, এইটা হচ্ছে ইলেকট্রনের ক্লাউড। আর এই সবকিছুর উপরে, এই এসিডিসি ইলেকট্রিক ফিল্ডের উপরে আছে কি আমার ম্যাগনেটিক ফিল্ড। দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডটা এমন দেওয়া হয়, এতটা বেশি হয়ে যায় যে ইলেকট্রিক ফিল্ড গুলা এই অ্যানোডের দ্বারা অ্যাট্রাক্টেড, রিপেল সবকিছু হয়েও আলটিমেটলি ক্যাথোডে ব্যাক করে। কারণ কন্টিনিউয়াসলি আমার দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে থ্রু দা, লেটস সে আমি যদি এইভাবে এই আমাদের ল্যাপটপের প্লেন চিন্তা করি, একটা হচ্ছে থ্রু দা ল্যাপটপ বা থ্রু ইয়োর মোবাইল, আরেকটা হচ্ছে অন দ্য প্লেন অফ ইয়োর ল্যাপটপ অর অন দ্য প্লেন অফ ইয়োর মোবাইল। সো এই দুই প্লাস অন দ্য প্লেন অফ ইয়োর ল্যাপটপ আমার একটা এসি ইলেকট্রিক ফিল্ডও আছে। সো এই যে তিন ধরনের তোমার ফিল্ড চলে আসছে, মানে দুই ধরনের ইলেকট্রিক ফিল্ড, ডিসি আর এসি, আর একটা ম্যাগনেটিক ফিল্ড। এটার কারণে এত মানে হাই ম্যাগনেটিক ফিল্ড দেওয়া যায় যেটা এরকম সার্কুলার ট্র্যাজেক্টরি পেয়ে ক্যাথোডে চলে আসে। সো আলটিমেটলি যেটা হয় যে যখনই আমার এই এসি ফিল্ডের কন্টিনিউয়াসলি এরকম অসিলেশন হতে থাকে, এই যে ব্লু লাইনস গুলা, এই ব্লু লাইনস গুলো কিচ্ছু না, জাস্ট আরএফ অসিলেটিং এসি ইলেকট্রিক ফিল্ড। এই এসি ইলেকট্রিক ফিল্ড গুলোর প্রেজেন্সে, হাই ম্যাগনেটিক ফিল্ড গুলোর প্রেজেন্সে ইলেকট্রনের ভেলোসিটি মডুলেটেড হতে থাকে, এবং মানে ইলেকট্রনের ভেলোসিটি মডুলেটেড এর কারণে কি হচ্ছে, ইলেকট্রনের ডেনসিটি মডুলেশন হচ্ছে। এবং আমরা কি জানি, আলটিমেটলি ওই মডুলেটেড ভেলোসিটি মডুলেটেড ইলেকট্রন থেকেই তো এনার্জি ক্যাপচার করা হয়, জাস্ট ওই এনার্জিটা ক্যাপচার করে ম্যাগনেট্রনের আরএফ আউটপুট এক্সট্রাক্ট করা হয়, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আসল ঘটনাটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে।
এক হচ্ছে আমি এটাকে একটা স্লো ওয়েভ স্ট্রাকচার বানিয়ে ফেললাম, যেন ওই যে আরএফ ইনডিউস যে আরএফ নয়েজটা থাকে সেই আরএফ নয়েজটার স্পিডটা যেন খুব কমে আসে, সো দ্যাট ও ওই মুভিং ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বাইন্ড এফেক্ট, এই কম্বাইন্ড এফেক্টের কারণে ইন্টারঅ্যাকশন স্পেসে ইলেকট্রন গুলোর ক্লাউড তৈরি হয় বা ভেলোসিটি মডুলেশন হয় বা ডেনসিটি মডুলেশন হয় সোজা কথায়, এবং ওই ক্লাউড থেকে ওই ভেলোসিটি মডুলেটেড ওই ইলেকট্রন গুলা থেকেই এনার্জি ক্যাপচার করে এই যে দুর্বল অ্যামাউন্ট অফ যে আরএফ অসিলেশন এখানে সাস্টেইন করছিল, এই ক্যাভিটি গুলোতে সাস্টেইন করছিল, যেখানে ম্যাক্সিমাম বাঞ্চিং হবে এরকম কোন সাম আউটপুটে আমরা যদি প্রোব ধরি আমরা কি করতে পারবো, এনার্জিটা ক্যাপচার করতে পারবো। রাইট, এই যে সার্টেন ক্যাভিটি থেকে আমি এনার্জিটা ক্যাপচার করতে পারবো। ক্লিয়ার? সো দিস ইজ দা ম্যাগনেট্রন। এবং আমার এই আরএফ অসিলেশন এই সমস্ত কিছু এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা কি হবে? ডেফিনেটলি এই এলসি এর উপর ডিপেন্ড করে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা হবে। এইখানে আমাদের ম্যাগনেট্রন শেষ হচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই জায়গাটা কিছু বুঝি না বা কোনো কিছু কমপ্লেক্স কোনো কিছু বোঝার থাকলে জিজ্ঞেস করতে পারো। ঘুমের থেকেই উঠি না এই শীতের সকালে ম্যাডাম, আমার প্রশ্ন কি করব ম্যাগনেট্রন নিয়ে। আচ্ছা, ওকে, সো এইখানে আমাদের আজকে মাইক্রোওয়েভ টিউবের সেকশন বা মাইক্রোওয়েভ অসিলেটরের সেকশন শেষ হচ্ছে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না, আমাদের এটা না মনে রাখলেও চলবে। এই যে ভেলোসিটি মডুলেশনটা এটা প্রথমে ম্যাগনেট্রনেই আসে অ্যাকচুয়ালি, বাট যখন দেখা যায় যে এই ভেলোসিটি মডুলেট করেও আমার মাইক্রোওয়েভ যে আউটপুটটা আসছে সেটা ফেজ স্টেবল হচ্ছে না, তখনই ক্লাইস্ট্রনটা আসে। বাট আমরা পড়েছি কিন্তু ক্লাইস্ট্রন আগে, বিকজ ভেলোসিটি মডুলেশন ওখানে বোঝাটা অনেক বেশি ইজিয়ার কম্পেয়ার টু ম্যাগনেট্রন। যাই হোক, এখানে আমাদের শেষ হলো মাইক্রোওয়েভ সোর্স। এবার আমি শেয়ারিং স্টপ করি। এখন আমরা চলে যাব আমাদের এই যে মাইক্রোওয়েভ সিগন্যালের কথাবার্তায়। মাইক্রোওয়েভ সিগন্যালের কথাবার্তায় মানে কি? মেইন আমাদের শুরু হবে নেক্সট দুটো ক্লাসের মধ্যে আমাদের শুরু হবে যে আমাদের মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম বলতে কোন মিডিয়ামটা, ধরো টু বি প্রিসাইজ লেটস সে ওয়েভগাইড দিয়ে আমাদের শুরু হবে, এবং ওয়েভগাইডের প্রচুর ইকুয়েশন, ম্যাক্সওয়েলের ইকুয়েশন, ব্লা 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 অনেক রকমের জিনিসপত্র আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো পড়ার আগে আমাদেরকে তো জানতে হবে যে কেন আমি মাইক্রোওয়েভ ইউজ করছি বা মাইক্রোওয়েভের সার্কিট অ্যানালাইসিসের সিস্টেমটা ডিফারেন্ট কেন। বিকজ নর্মাল আমরা এতদিন পড়ে এসেছি সার্কিটের V ইকুয়াল টু IR সূত্র দিয়ে, এত ইজি ছিল, কেন আমাদেরকে এখানে ট্রান্সমিশন লাইন থিওরি ইউজ করতে হবে, এইটা তো আমাদেরকে দেখতে হবে। সো এই যে যখন আমরা হ্যাঁ, এই যে আমরা যখন ট্রান্সমিশন লাইন থিওরি ইউজ করার কথা বলছি, সেখানে আমরা খুব সিম্পল একটা ক্যালকুলেশন দিয়ে আগাই যে কেন আমাদের সার্কিট অ্যানালাইসিস থেকে এই মাইক্রোওয়েভ অ্যানালাইসিস ডিফারেন্ট। আমি ভিডিও অন করি। ধরি আমরা ট্রান্সমিশন লাইন থিওরি পড়ে এসেছি, তাই না? দেখা যাচ্ছে সবাই? আমি যেন জিজ্ঞেস করার সময় কেউ না বলে যে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ম্যাম।
আমাদের এই ট্রান্সমিশন লাইন থিওরি পড়ার সময় আমরা বলেছিলাম, মনে আছে নাকি? আলিসা যখন ট্রান্সমিশন লাইন থিওরি পড়ায় আমাদের কি কি দেখতে হয়, কি বলছিল স্যার, মনে পড়ে? হ্যাঁ, ট্রান্সমিশন লাইন থিওরি পড়ার সময় আমরা কিভাবে সার্কিট গুলোকে চিন্তা করতাম বলো দেখি কেউ? না, শর্ট লং এইভাবে না। আচ্ছা দাঁড়াও, তোমরা কি এই ছবিটা দেখছো না চোখে? এরকম একটা সিগন্যাল সোর্স দিয়ে যখন ট্রান্সমিশন লাইন থিওরিতে আমরা যাই, আমরা চিন্তা করি প্রতি একক দৈর্ঘ্যে আরএলসি আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে, আবারও ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে। এরকম ভাবে যে সার্কিট রিপিট হতে থাকে, এই জিনিসটা কি আমরা পড়েছিলাম? মনে পড়ে কোথাও? পড়েছিলাম মনে হয় ম্যাম। পড়েছিলাম মনে হয়। অবশ্যই পড়েছিলাম, কারণ তোমাদেরকে এইরকম ধরনের সার্কিট থেকে আলিসার ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন দেখিয়েছে, এবং আমাদের এই ধরনের সার্কিটের মেইন কথাটা হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সিতে মাইক্রো ট্রান্সমিশন মিডিয়ামের প্রত্যেকটা, ধরো তোমরা যখন সার্কিট অ্যানালাইসিস করেছো, তোমাদের প্রত্যেকটা সার্কিটে কি রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স ইত্যাদি ইত্যাদি ছিল না? ছিল তো, তাই না? সেই রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স গুলোকে ডিসক্রিট কম্পোনেন্ট ছিল। তুমি যখন একটা ব্রেডবোর্ড দিয়ে সার্কিট বানিয়েছো, ধরো কথার কথা একদম ছোট উদাহরণ থেকে শুরু করি, যে আমি একটা 2 ভোল্টের এসি সিগন্যাল সোর্স দিয়ে আমি একটা এলসি সার্কিট চালাচ্ছি, আর এলসি সার্কিটই চালাচ্ছি, ধরো কথার কথা। এই 1 মাইক্রোফ্যারাড, এইটা ধরো 1 কিলো ওহম, এইটা ধরো কত 5 হেনরি বা হোয়াটএভার যা পাচ্ছ ল্যাবে, এরকম একটা সার্কিট আমরা যখন এরকম চালাচ্ছি, আমরা যখন ব্রেডবোর্ডে সার্কিট গুলো বানাচ্ছি, আমি এই পুরো সার্কিটটা একটা ব্রেডবোর্ডে বানিয়ে ফেলতে পারি, আমি এই পুরো সার্কিটটা 100টা ব্রেডবোর্ড ইউজ করেও বানাতে পারি, পারি না? আমার আর এল সি এর ভ্যালু সেম থাকবে, রাইট? বাট যখন আমি আরএফ বা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছি, যখন আমি হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছি, হায়ার ফ্রিকোয়েন্সি কিরকম, লেটস সে হান্ড্রেডস অফ মেগাহার্টজে চলে যাচ্ছি, তখন কি হবে? তখন দেখা যাবে সার্কিটের এই আরএলসি, প্রত্যেকটা সার্কিটের এই প্রপার্টি গুলো সার্কিটের লেংথ বাড়ার সাথে সাথে চেঞ্জ হতে থাকে। লেংথ বাড়ার সাথে সাথে চেঞ্জ হতে থাকে মানে কি? কথার কথা, আমি যদি ধরো আমাদের যদি ওয়্যার্ড লাইন হতো, মোবাইল কমিউনিকেশনটা বেস স্টেশন থেকে আমার বাসা, কথার কথা যে বেস স্টেশন থেকে একটা ট্রান্সমিটার আমার বাসায় লোড সাপ্লাই করছে, আমি আর কোনো কথা, কারো কোনো বাসার কথা চিন্তা করবো না। এইটুকু সার্কিট যদি আমরা চিন্তা করি, এখন আমার বেস স্টেশনটা ধরো কি বলবো টিএসসি তে আছে, আমি কার্জন হলে আছি, রাইট? আমার এইটুকু ডিস্টেন্সের মধ্যে যেই আরএলসি, আমার ওই একই লোডকে যদি আমি কার্জন হল থেকে নিয়ে নীরবে চলে যাই, কথা ধরো, তাহলে কি আমার লেন্থ একটা চেঞ্জ হয়ে গেল না? এই যে আমি দূরে চলে গেলাম, আমার ট্রান্সমিশন লাইনের লোড, যদিও আমার লোডটা সেম আছে, কিন্তু আমার ওই একই মোবাইল, বাট আমার ট্রান্সমিশন লাইনের যে আরএলসি, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্টেন্স, এগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন এগুলো চেঞ্জ হবে এটা আমরা একটু দেখি এখন। এবং এগুলো চেঞ্জ হয়ে যাবে বলেই তোমরা এই যে এই কনসেপ্টটা করেছো, এই কনসেপ্টটার নাম কি ছিল বলো দেখি? ডিস্ট্রিবিউটেড সার্কিট থিওরি না লাম্পড এলিমেন্ট থিওরি, কি এটার নাম কি বলতে পারি কেউ? কথা বলে না কেন কেউ? ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট নাকি লাম্পড এলিমেন্ট?
লাম্পড এলিমেন্ট মানে কোনটা লাম্প এলিমেন্ট? এই ট্রান্সমিশন লাইন থেকে এই ছবিটা লাম্প এলিমেন্ট নাকি হ্যাঁ এই হ্যাঁ ছবিটা মানে লাম্প এলিমেন্ট? হাই ফ্রিকোয়েন্সি যেটা ইউজ করি, হ্যাঁ, মাইক্রোওয়েভে যেটা ইউজ করি। মাইক্রোওয়েভ যেটা ইউজ করি সেটা লাম্প এলিমেন্ট। হ্যাঁ আর হ্যাঁ কেন সেটা লাম্প এলিমেন্ট? মানে ভ্যালু গুলো তো মানে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হলে বা ডিস্টেন্স ইনক্রিজ হলে ভ্যালু গুলো চেঞ্জ হয়। তাই নাকি? আমরা লাম্পড কথাটার মানে কি বলো দেখি? লাম্পড কথাটার মানে কি? কে বলবে? সবাই মিউট কেন? ম্যাম নিচেরটা লাম্পড হবে। ডিস্ট্রিবিউটেড মানে যেটা সব জায়গায় ছড়িয়ে আছে। লাম্পড মানে যে কোনো একটা একটা জায়গাতে যে জিনিসটা আছে। যখনই আমরা বলবো যে আমাদের যখনই আমরা বলবো আমাদের লো ফ্রিকোয়েন্সি সিগন্যালে কি একটা সিঙ্গেল কম্পোনেন্ট দিয়ে আমি রেজিস্ট্যান্স বা সিঙ্গেল কম্পোনেন্ট দিয়ে আমি ক্যাপাসিটেন্স ইন্ডাক্টেন্স কে প্রকাশ করতে পারি, দ্যাট উইল বি লাম্প তৈরি হওয়া। আর যেখানে আমার থ্রু আউট দ্য ট্রান্সমিশন লাইন এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইন্ডাক্টেন্স গুলো ডিস্ট্রিবিউটেড আছে, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট সার্কিট থিওরি। ঠিক আছে? দিস ইজ দ্য লাম্প এলিমেন্ট সার্কিট থিওরি, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট সার্কিট থিওরি। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন আমরা শুরু করি, একটা সার্কিট দেখি নরমালি কি হতে, কেন আমাদের এই ডিস্ট্রিবিউটেড সার্কিট থিওরিটা দরকার হয়। আচ্ছা, আমার একটা এখানে সিগন্যাল সোর্স আছে। লেটস সে এই সিগন্যাল সোর্স থেকে যে এসি সিগন্যালটা অ্যাপ্লাই করা হচ্ছে সামথিং লাইক দিস, এটা হচ্ছে ভিপি। এরকম ধরো আমার সোর্স থেকে লোডের দিকে পাওয়ার সাপ্লাই করছি। তাহলে এখন এই যে সিগন্যাল যখন এখানে শুরু হচ্ছে, এখানে যেতে তার কিছু সময় লাগবে না? আমি যদি ভোল্টেজ দিয়ে চিন্তা করি, ভোল্টেজটাকে এই এ প্রাইম থেকে বি প্রাইমে যেতে কিছুটা সময় লাগবে। ধরলাম আমার এইটুকু দূরত্ব হচ্ছে এল, এবং এই ট্রানজিট টাইমটাকে আমি ধরো বলতে পারি ওই যে এস ইকুয়াল টু ভিটির সূত্র থেকে, ভি হচ্ছে আমার এই যে সিগন্যালের ভেলোসিটি, ঠিক আছে? সো নাও আমার যদি এই টিআর এই ট্রান্সমিশনের টাইমটা, এই ট্রানজিট টাইমটা খুব বেশি হয়ে যায়, তাহলে ধরো আমার যেই সময়ে যে এইখানে কথার কথা আমার এই সিগন্যালের ভিপি পয়েন্টটা যখন আছে এই এ প্রাইমে, এইখান থেকে আমি লোডে সিগন্যাল ট্রান্সফার করছি, তাহলে আমার বিবি প্রাইমে যখন এই ভিপি পয়েন্টটা পৌঁছাচ্ছে, সিগন্যাল সোর্স তো কন্টিনিউয়াসলি সিগন্যাল জেনারেট করে যাচ্ছে, এ প্রাইমের ভোল্টেজটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি লেটস সে এখানে আমার একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, এখানে আমার ভোল্টেজটা অন্য পয়েন্টে চলে গেছে। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে কি এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে না? যতক্ষণ পর্যন্ত এই ট্রানজিট টাইমটা খুব ছোট, পোটেনশিয়াল ডিফারেন্সটা খুব কম,
আমার এই ট্রানজিট টাইমটাকে আমি নেগলেক্ট করতে পারছি। বাট যখন হাই ফ্রিকোয়েন্সি চলে আসবে, হাই ফ্রিকোয়েন্সিতে এই ট্রানজিট টাইমটাকে আমি আর নেগলেক্ট করতে পারবো না। কেন নেগলেক্ট করতে পারবো না? বিকজ যদি আমি হাই ফ্রিকোয়েন্সি চিন্তা করি, হাই ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু 1/t টাইম পিরিয়ড, তাই না? আমার টাইম পিরিয়ডটা কি? এটা যদি অনেক বড় হয়, টাইম পিরিয়ডটা অনেক ছোট। সো আমার এখানে খুব হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে। এই টিআরটা যেতে যদি আমার এতটা বেশি সময় লাগে, কতটা বেশি সময় লাগে? ধরো টাইম পিরিয়ডের চেয়ে যদি আমার ট্রান্সমিশন টাইমটা অনেক বেশি লেগে যায়, সেক্ষেত্রে তার মানে কি আমি বলতে পারি টাইম পিরিয়ডের চেয়ে L/V-টা আমার বেশি দরকার হয়ে যাচ্ছে। বা টাইম পিরিয়ডকে যদি আমি আরেকটু অন্যভাবে ফ্রিকোয়েন্সি দিয়ে লিখি, দেখা যাচ্ছে আমার লেখা? জি ম্যাম। ওকে, সো বা আমি তাহলে V/F বলে কি আলটিমেটলি জিনিসটা কি? যদি এমন হয়ে যায় যে ল্যামডাটা আমার এল এর চেয়ে বড়, বা অ্যাটলিস্ট ল্যামডা আর এল কম্পারেবল, তাহলে কি আমি ট্রানজিট টাইমটা ইগনোর করতে পারবো না। ট্রানজিট টাইম আমি ইগনোর করতে পারবো না মানে কি? মানে হচ্ছে যে আমার এদের দুইজনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, সেই ভোল্টেজ ডিফারেন্সটাকে আমি ইগনোর করতে পারবো না। কথা কি বোঝা যাচ্ছে? সো যেটা হয়, ধরো আমরা যখন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করছি, হাই ফ্রিকোয়েন্সিতে ওয়েভলেন্থটা অনেক কম, সো সিগন্যালটা খুব তাড়াতাড়ি রিপিট হয়। ঠিক আছে, সিগন্যালটা খুব তাড়াতাড়ি রিপিট হয়। আমরা যদি পুরাটা এখানে ছবি আঁকি, ধরো এই পয়েন্টটা এখানে যেতে 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 এত হাই ফ্রিকোয়েন্সি, হয়তো বা এখানে যখন গেছে সেটা এই ফেজে গেছে, একেবারেই 90 ডিগ্রি অপোজিট ফেজে পৌঁছালো। সো কি এদের দুজনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে, এদের দুজনের মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এই পোটেনশিয়াল ডিফারেন্সের কারণটা থাকার জন্যই হাই ফ্রিকোয়েন্সিতে আমি আর এই ট্রানজিট টাইম এফেক্ট মানে ইগনোর করতে পারবো না। সো এই কারণে আমার সিগন্যাল, আমি যে একটু আগে বললাম যে আমি মোবাইলটা কার্যভাবে রেখেছি না নীরবের সামনে রেখেছি, সেটার উপর ডিপেন্ড করে আমার মিডিয়ামটার, এই যে ফুল মিডিয়াম, এই ফুল মিডিয়ামের লোড লেভেলটা, এই ফুল মিডিয়ামের লোড লেভেল না বলি, এই ফুল মিডিয়ামের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং ডিফারেন্ট ফিজিক্যাল সাইজ অফ দ্য কম্পোনেন্টের কারণে আমার এই বিহেভিয়ারটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আবার ডিফারেন্ট হবে। তো যখন আমি লো ফ্রিকোয়েন্সিতে থাকবো, ধরো আমাদের লো ফ্রিকোয়েন্সিতে থাকা মানে কি, কথার কথা 50 হার্জ, 50 হার্জের ওয়েভলেন্থ কত বলো দেখি? আমাদের ট্রান্সমিশনের ফ্রিকোয়েন্সি, পাওয়ার লাইনের ফ্রিকোয়েন্সি কি 50 হার্জ না? 50 হার্জের ওয়েভলেন্থ কত কে বলবে আমাকে? কে বলবে? কেউ বলবে না 50 হার্জের ওয়েভলেন্থ কত? অমিত হাসান ক্যালকুলেট করো, বলো আমাকে। মানে ভেলোসিটি মানে 3 into 10 to the power 8, লাইট ভেলোসিটি 6 into 10 to the power 6. 6 into 10 to the power 6 মিটার মানে কি? 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার। তো 6000 কিলোমিটারটা এতই বড় একটা অ্যামাউন্ট, মানে ধরো আমি যদি এই সার্কিটের জন্য তুলনা করি, ধরো 6000 কিলোমিটারের জন্য ওয়েভলেন্থ হচ্ছে বা এরকম, তাহলে দেখো আমার সোর্সে হয়তো বা এইটাও অ্যাকচুয়ালি যাবে না,
আরো যদি স্পেসিফিক্যালি আঁকার চেষ্টা করি, লেটস সে এরকম কোন জায়গা, তো আমার এই পয়েন্টটা আর মানে আমার কাগজ থেকে বের হয়ে যাচ্ছি আমি রীতিমতো, এই এইখানে এই পয়েন্টে আমার যেই ভোল্টেজ আর এই পয়েন্টটাতে যেই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। যদি আমার ওয়েভলেন্থ, বিকজ ম্যাক্সিমাম হয়তো বা আমার কাগজের অনেক বাইরে, 6000 কিলোমিটার মানে তো বিগ ইস্যু, অনেক বড় ব্যাপার, তাই না? তো তার মানে কি আমার এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের এরকম কোনো ডিফারেন্স নাই। সেই কারণে আমি যখন লো ফ্রিকোয়েন্সিতে আছি, আমি একটা ডিসক্রিট কম্পোনেন্ট মানে একটা লাম্প কম্পোনেন্ট দিয়ে, আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে আমি সার্কিটটাকে প্রকাশ করতে পারি। বাট যখন আমি হান্ড্রেডস অফ মেগাহার্টজে চলে যাচ্ছি, কথার কথা ধরো তোমরা নাও 900 মেগাহার্টজ মোবাইলের জন্য, 900 মেগাহার্টজ ওয়েভলেন্থ কত? .33 মিটার। 0.33 মিটার। 0.33 মিটার মানে কি? কত সেন্টিমিটার, মিটার, মিলিমিটারে কত? 33.3 সেন্টিমিটার। তার মানে অ্যারাউন্ড 30 সেন্টিমিটার, খুবই কম। সো এটা কি হয়তোবা আমার 30 সেন্টিমিটার কি সার্কিট হয় বেস স্টেশন থেকে মোবাইলের দূরত্ব? কোনোদিনও হয় না। 1 কিলোমিটার দূরত্ব যদি আমি মোবাইল রাখি তাহলে কি হবে, আমার অনেকগুলা ওয়েভলেন্থ এখানে চেঞ্জ হয়ে যাবে, অনেকবার ওয়েভলেন্থ চেঞ্জ হতে 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 লোডের কাছে আসবে। সো আলটিমেটলি কি হবে, লোড আর সোর্সের মধ্যে অবশ্যই ভোল্টেজের ভ্যালু ডিফারেন্স হয়ে যাবে। সেই কারণে লোড যত দূরত্বে যাবে ওই একই লোড বা লোডের দূরত্ব আমি যত বাড়াতে থাকবো, ভোল্টেজের ব্যবধানটা তত বেশি বাড়তে থাকবে, তাই না? ইট মে ইনক্রিজ অর মানে ফেজের ভ্যালু আমার চেঞ্জ হতে পারে। তোমরা মিউট করো, সবাই মিউট থাকো বাবা। যাকে যখন আনমিউট হতে বলবো সে আনমিউট হবে। আচ্ছা, সো এই কারণে আমার হাই ফ্রিকোয়েন্সিতে আমরা কি ধরে নিব, হাই ফ্রিকোয়েন্সিতে আমরা ছোট থেকে ছোট দূরত্ব ধরে নিব, যেই দূরত্বের মধ্যে প্রপার্টি গুলো চেঞ্জ হচ্ছে না। সো লেটস সে এইটুকু একটা ডিসটেন্স, এই ডিসটেন্সটা খুব ক্ষুদ্র একটা ডিসটেন্স, এই ডিসটেন্সের মধ্যে প্রপার্টি চেঞ্জ হচ্ছে না। এখন প্রপার্টি চেঞ্জ না হওয়ার জন্য কি হবে, ধরো এখানে দুইটা কন্ডাক্টর আছে, তাই না? ট্রান্সমিশন লাইন মানেই কি, আমি যখন লোড সোর্স থেকে লোডে পাওয়ার দেই, আমার তো দুইটা তার থাকে, সোজা বাংলা ভাষায় আমি তার দিয়ে যদি চিন্তা করি, তাহলে কি এই দুইটা ওয়্যারের মধ্যে অবশ্যই দুইটা ওয়্যারের মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে, তার মানে ডেফিনেটলি এদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। সো দিস ইজ দা ক্যাপাসিটর, ঠিক আছে? তারপরে এর মধ্যে দিয়ে যখন আমার এসি কারেন্ট যাবে, এটার ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে, তখন কি এই কারেন্টের সাথে পারপেন্ডিকুলারলি এরকম লুপের মতো করে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ম্যাগনেটিক ফিল্ড থাকা মানে কি, ওখানে ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে। সো দিস ইজ দা ইন্ডাক্টর, ঠিক আছে? এবং অবশ্যই সার্কিটের নিজস্ব ট্রান্সমিশন লাইনও কি আস্তে আস্তে কাজ করতে করতে গরম হয়ে যায় না? গরম হয়ে যাওয়া মানে কি, সে হিট আকারে এনার্জি ডিসিপেট করছে। হিট আকারে এনার্জি ডিসিপেট করা মানেই হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স আছে। সো আমি ট্রান্সমিশন লাইনটাকে ধরবো, এই যে ইউনিট একটা পার্ট আরএলসি, তোমাদের মনে হয় যে আরএলজিসি মনে আছে? জিও তো থাকার কথা, দেখেছি নাকি আমরা? জি কি জিনিস? এই তোমরা ট্রান্সমিশন লাইন কোন বই থেকে পড়ছো বলো তো, বলতে পারবা? নাই, কোন বই থেকে পড়ো নাই? ফাহিম আশরাফ, মনে পড়ে ট্রান্সমিশন লাইন পড়ছি যে আমরা? জি ম্যাম, পড়ছিলাম। সেটা কোন বই থেকে পড়ছিলাম মনে আছে? বই তো ম্যাম মনে নাই মেবি ম্যাম। পূজারের বই ছিল। পোজারের বই ছিল, রাইট। সো তাহলে আমরা এই পোজারের বইয়ে আবার দেখব যে আমার এই ট্রান্সমিশন লাইনে এই কন্ডাক্টেন্স ছাড়াও একটা, সরি ক্যাপাসিটর ছাড়াও একটা জি ছিল। সেই জিটা কি কেউ বলতে পারবে?
এক ট্রান্সমিশন লাইন থেকে আরেক ট্রান্সমিশন লাইনে কিছু লিকেজ কারেন্ট ফ্লো করতে পারে। এই লিকেজ কারেন্ট ফ্লো করার জন্য এই কন্ডাক্টেন্সটা ইউজ করা হয়। কন্ডাক্টেন্সের ইউনিট কি আরিফা? জি ম্যাম। কন্ডাক্টেন্সের ইউনিট কি? কন্ডাক্ট ম্যাম সিমেন্স। কন্ডাক্টেন্সটা কি জিনিস? ম্যাম আচ্ছা, যদি আমি ইকুয়েশন দিয়ে বলি তাহলে কন্ডাক্টেন্সটা কি? সিমেন্স তো বললা, সিমেন্সটা কই থেকে আসে? ইউনিট মানে ইউনিট তো বললা, জিনিসটা কি? কন্ডাক্টেন্সটা আসলে কি? কিসের অপোজিট? এখানে যে তিনটা টার্ম আছে রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের অপোজিট, ওহমের অপোজিট। সো আমার যেহেতু লিকেজ কারেন্ট ফ্লো করে একটা তার থেকে আরেকটা তারে, সো এখানে কিছু কারেন্ট লিক হয়ে যেতে পারে। সেই কারণে রেজিস্ট্যান্সের প্রতীক ইউজ করে ওই কন্ডাক্টেন্সটা লেখা হয় জি। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড লাইন থিওরি। যে কোনো মাইক্রোওয়েভের সার্কিট, বি ইটা অ্যান্টেনা, অ্যান্টেনা, ফিল্টার, হোয়াটএভার যা তুমি বানাও না কেন মাইক্রোওয়েভে বা আরএফে, যেই সার্কিটকেই তুমি ট্রান্সমিশন লাইন থিওরি দিয়ে অ্যানালাইজ করতে পারবে, সেই সার্কিটকেই তুমি এরকম ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট সার্কিট সিস্টেম দিয়েও তাকে প্রকাশ করতে পারবে। কথা বোঝা যাচ্ছে? এবং এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যখন সিগন্যাল যায়, ধরো আমি যদি এরকম লিখি একটা সিগন্যালের জন্য, এই যে গামা, এটা কি কেউ বলতে পারবে কি জিনিস এই গামাটা? প্রপাগেশন প্রপাগেশন কনস্ট্যান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রপাগেশন কনস্ট্যান্টটা কিরকম? এটা কি রিয়েল পার্ট না ইমাজিনারি পার্ট না কমপ্লেক্স পার্ট, কিরকম? কমপ্লেক্স পার্ট। তাহলে লেটস সে আমি লিখলাম গামা ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা। এখানে এই আলফাটা কি আর বিটাটা কি? আলফা রিয়েল আর বিটা ইমাজিনারি। তা তো বুঝতেই পারছি, বাট এগুলার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? রেজিস্ট্যান্স একটা, আরেকটা হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্স কে ইন্ডিকেট করে। মাইকটা যে লাগাবো না, প্রপাগেশন কনস্ট্যান্টের মধ্যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আসছে কোথা থেকে? attenuation constant and phase constant. অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আর ফেজ কনস্ট্যান্ট। অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট রিয়েল পার্টটা, ফেজ কনস্ট্যান্ট হচ্ছে ইমাজিনারি পার্টটা। আমরা যদি নরমাল চিন্তা করি, ধরো কথার কথা গামাটা অ্যাবসলিউটলি রিয়েল, তাহলে ভি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, কোনো বিটা নাই। আমার প্রপাগেটিং ওয়েভটা কেমন হবে শেপে? ডিকে করবে, ডিকে করবে, একটা ডিকেইং গ্রাফ হবে। তার মানে কি আমার ওয়েভ প্রপাগেট করছে না, আমার ওয়েভটা ডিকে হয়ে যাচ্ছে। সো যখনই আমার এই প্রপাগেশন কনস্ট্যান্টে রিয়েল পার্ট থাকবে, তখনই আমাকে বুঝতে হবে এই প্রপাগেশনটা ইনফাইনাইটলি চলবে না, এই প্রপাগেশনটা আস্তে আস্তে কমে আসবে। আর আমাকে যদি এরকম পার্ট দেওয়া হতো, তাহলে আমার ওয়েভটা কিরকম হতো? সাইনুসয়েডাল অসিলেটিং হতো। ওই যে অয়লার্স ফর্মুলা, ইউলার্স ফর্মুলা থেকে ই টু দি পাওয়ার জে বিটা যে ফর্মুলা করে আসছো সেখান থেকে এগুলো আসে, তাই তো? সো তার মানে আমার প্রপাগেশন কনস্ট্যান্ট দেখে আমি বুঝতে পারবো আমার প্রপাগেশনটা কেমন হচ্ছে। দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আরএফ হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন।
প্রপাগেশন কনস্ট্যান্টটা রীতিমতো ক্যারেক্টারাইজ করে যে তোমার ওয়েভটা কিভাবে প্রপাগেট করবে। আর এই যে এখানে জেড, জেড বলতে কি বোঝাচ্ছি আমি? প্রপাগেশন ডিরেকশন। প্রপাগেশন ডিরেকশন। সো আমার যদি এখানে এক্স থাকতো, আমার ওয়েভ এক্স ডিরেকশনে প্রপাগেট করছে, জেড থাকলে জেড ডিরেকশনে প্রপাগেট করছে। ফাইন। এরপরে তোমরা অনেক ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশন দেখে আসছো মোস্ট লাইকলি স্যারের কাছ থেকে। আরেকটা ইকুয়েশন যদি আমি লিখি, বলো দেখি এইটা কি আর এইটা কি? একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা রিফ্লেক্টেড ওয়েভ। হ্যাঁ, বা বলতে পারি আমি একটা ফরওয়ার্ড ওয়েভ আর একটা ব্যাকওয়ার্ড ওয়েভ। ট্রান্সমিশন লাইনে এই ব্যাকওয়ার্ড ওয়েভটা কেন থাকবে? ট্রান্সমিশন লাইনে ব্যাকওয়ার্ড ওয়েভটা কেন থাকবে? কে বলবে? কথা বলে না কেন কেউ? অ্যান্টেনায় হচ্ছে গিয়ে ওয়েভটা ঢোকার সময় কিছুটা রিফ্লেক্ট হয় এই কারণে। মেইন ব্যাপার হচ্ছে সোর্স আর লোড যতক্ষণ না পর্যন্ত ফুললি ম্যাচড হবে। ধরো এখানে সোর্স আছে, এখানে আমার লোড আছে, সোর্স আর লোড যদি ফুললি ম্যাচড না হয়, সব সময় কিছুটা পাওয়ার সে কি করবে? ধরো আমরা যখন ডিসি সার্কিট পড়েছিলাম, ডিসি সার্কিটে যখন আমাদের মানে ওই যে R1 R2 ম্যাচ হইতো, R1 আর RL ম্যাচ হইতো, তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হতো, তাই না? এখন যখন আমরা এখানে চলে আসছি, হাই ফ্রিকোয়েন্সিতে চলে আসছি, হাই ফ্রিকোয়েন্সিতে শুধু আর রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে আমরা নাই, হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের রিঅ্যাক্টিভ এলিমেন্টেরও অনেক ভূমিকা আছে, তাই তো? সো এই কারণে ওই সমস্ত রিঅ্যাক্টিভ এলিমেন্টের কারণে হাই ফ্রিকোয়েন্সিতে যখন সোর্স আর লোডের ইম্পিডেন্স ম্যাচ করে না, ওই সময়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় না। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার না হলে পাওয়ারটা যাচ্ছে কোথায়? ওই পাওয়ারটা রিফ্লেক্ট ব্যাক করছে টুয়ার্ডস দ্য সোর্স। ঠিক আছে? এই যে রিফ্লেক্টেড পাওয়ারটা, এই রিফ্লেক্টেড সিগন্যালটা, দ্যাট ইজ কল্ড দ্য ব্যাকওয়ার্ড ওয়েভ বা রিফ্লেক্টেড ওয়েভ বা হোয়াটএভার যাই বলবো। প্র্যাকটিক্যালি আমরা সব সময় দুইটা ওয়েভ একসাথে পাবো, যত ক্ষুদ্রই হোক না কেন ব্যাকওয়ার্ড ওয়েভ আমরা সব সময় পাবো। সেই কারণে ব্যাকওয়ার্ড ওয়েভকে তোমরা ওই যে সিঙ্গেল স্টাব পড়ছিল নাকি? স্টাব ম্যাচিং পড়ছো ট্রান্সমিশন লাইনে? কি পড়ছি কি পড়ি নাই তাও মনে নাই অবস্থা নাকি? ইফতি আকিব, ট্রান্সমিশন লাইনে পড়ছো স্টাব না, ma'am। ম্যাচিং? আচ্ছা, স্টাব ম্যাচিং করে আমরা এই ব্যাকওয়ার্ড ওয়েভকে রিমুভ করব, আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে এটা। তাহলে আমরা যদি আবার আগাতে চাই, আমাদেরকে যদি এখন আরেকটা প্রপার্টির কথা বলা হয়, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স তোমরা আমাকে বুঝাবা, আমি না। ঠিক আছে? বিকজ এটা প্রচুর তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে জেড নট, এবং এটা খুবই একটা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টার্ম ট্রান্সমিশন লাইনের প্রপার্টি বা মাইক্রোওয়েভ ডিজাইন ইত্যাদি ইত্যাদি সার্কিট ডিজাইনের জন্য। সো